ভয়ঙ্কর সেই আগুনে বিমানবন্দর পুড়ল। মানুষ বলছেন এর পেছনেও রহস্য রয়েছে। কি সেই রহস্য? আইসিটি কিভাবে চলবে, কিভাবে অপরাধের বিরুদ্ধে বিচার দেবে, তাকে কেউ পেছন থেকে অঙ্গুলি হেলন করছে না তো? আসলে বাংলাদেশের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। বিপদে পড়েছে বাংলাদেশ, আইএসআই এর কবলে পড়েছে বাংলাদেশ। সেই কবল থেকে বাঁচাতে হবে বাংলাদেশকে। সামরিক অভিযান করো, সামরিক অভিযান, যে অভিযানে আইএসআই এর চর, আইএসআই এর এজেন্টরা পালাতে বাধ্য হবে। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির খবর আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে দিয়ে চলেছি। প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। বিমানবন্দরে আগুন লেগে গেল, এই আগুনের পেছনে কোনো রহস্য নেই তো? ভয়ঙ্কর সেই আগুনে বিমানবন্দর পুড়ল। মানুষ বলছেন এর পেছনেও রহস্য রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু বড় রহস্যের গন্ধ পেয়েছে। সেই রহস্যের গন্ধের কথাই বলতে আপনাদের কাছে এলাম। কি সেই রহস্য, কি সেই ষড়যন্ত্র, কি সেই অভিযোগ? এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সেই রহস্যের গন্ধ, সেই ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গিয়েছে। আইসিটির কথা আমি বলছি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেখানে বিচার চলছে, কিন্তু সেই বিচার কি নিরপেক্ষ হচ্ছে? প্রশ্ন তুলছেন অনেকেই। 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশে সেনার দায়িত্বে যারা থেকেছেন, সেনাপ্রধান বা অন্যান্য পদে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে জেলে যেতে হবে। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেই আওতা থেকে বাদ পড়ছেন না। এমনকি তার পূর্ববর্তী সেনাপ্রধান, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছেটা কি? আইসিটিকে কেউ প্রভাবিত করছে না তো? আইসিটি কিভাবে চলবে, কিভাবে অপরাধের বিরুদ্ধে বিচার দেবে, তাকে কেউ পেছন থেকে অঙ্গুলি হেলন করছে না তো? একদম তাই। যা করছে করছে পাকিস্তান আইএসআই। পাকিস্তান আইএসআই এর লোক বাংলাদেশে ঢুকে পড়েছে। বাংলাদেশে ঢুকে পড়ে তারা আইসিটির ওপর চাপ তৈরি করছে। যেভাবে আইএসআই বলছে, আইসিটির লোকেরা সেভাবেই রিয়াক্ট করছে। ভাবুন একবার, সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এবং এমনিতেই বেশ কয়েকজন সেনা অফিসার তারা জেলে রয়েছেন, এবার আরও উচ্চ পদে থাকা সেনা অফিসারদেরকে জেলে ঢোকানোর পরিকল্পনা। আসলে বাংলাদেশের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। আর তাই সেনা বুঝতে পেরে গেছে সবকিছু। ওয়াকারুজ্জামান বুঝে গেছে ডক্টর ইউনূসের মতো অপদার্থ উপদেষ্টা যে বাংলাদেশকে কিছুই করতে পারছে না। না বাংলাদেশকে নিরাপদে রাখতে পেরেছে, না বাংলাদেশের সংস্কার বলে কিছু করতে পেরেছে, না বাংলাদেশের দেশের জন্য কিছু আনতে পেরেছে। শুধু পদে বসে থেকেছেন, শোভাবর্ধন করেছেন। ওয়াকারুজ্জামান ক্ষেপে লাল হয়ে গেছেন। তিনি বলছেন বাংলাদেশের সেনার অপমান তিনি মেনে নেবেন না। শেষ মুহূর্তে কামড় ওয়াকারুজ্জামান আর তার সেনাবাহিনী দেবে। তার জন্য যদি জেলে যেতে হয়, ওয়াকারুজ্জামান প্রস্তুত রয়েছেন। কিন্তু পাকিস্তান আইএসআই এর পরিকল্পনা তারা বাস্তবায়িত হতে দেবেন না। গোটা দেশের ওপর একটা নিয়ন্ত্রণ নিতে চাইছে আইএসআই। আর তাই পরম বন্ধুকে এই মুহূর্তে মনে পড়ছে বাংলাদেশের। পরম বন্ধুকে মুক্তিযুদ্ধের সময়ও প্রায় 8,000 সৈন্য দিয়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সাহায্য করতে গিয়ে যাদের সেনাবাহিনীর সেনা জওয়ানদের মৃত্যু ঘটেছিল, কিন্তু তারপরেও যারা বলেছিল ওই দেশটা স্বাধীনতা পাক, ভারতবর্ষ, সেই পরম বন্ধু ভারতবর্ষকে আবার পাশে চাইছে বাংলাদেশ। বিপদে পড়েছে বাংলাদেশ, আইএসআই এর কবলে পড়েছে বাংলাদেশ। সেই কবল থেকে বাঁচাতে হবে বাংলাদেশকে। তাই তো ভারতীয় সেনাবাহিনীকে চাই তারা কিছু একটা করুক, হয় কূটনৈতিক স্তরে, নয় সামরিক স্তরে, যাতে করে বাংলাদেশ খানিকটা অক্সিজেন পায়। বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতি, আইসিটির ওপর আইএসআই এর প্রভাব, তার ষড়যন্ত্রের গন্ধ, ষড়যন্ত্রের তথ্য, সমস্ত কিছু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছে গেছে। ভারতকেও খুলে জানিয়েছে সেটা বাংলাদেশের সেনাপ্রধান। এই মুহূর্তে ভারতবর্ষই পারে
আইএসআইকে রুখে দিতে। ভুলে যাবেন না, এই ভারতবর্ষে যখন কয়েক মাস আগে আক্রমণ হয়েছিল কাশ্মীরের বৈশরণ উপত্যকায়, তারপর নরেন্দ্র মোদী বলেছিলেন এর বদলা হবে ভয়ঙ্কর, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, এবং যারা এই সন্ত্রাসে মদত দিচ্ছে, যে দেশ মদত দিচ্ছে, যেখানে যেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে সেখানে গিয়ে ভারত প্রতিহত করবে, দরকার হলে সীমান্তের ওপারে গিয়ে। করে দেখিয়েছে। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী লঞ্চ প্যাডকে ধ্বংস করেছে। আর এবার বাংলাদেশ, প্রতিবেশী দেশ, পরম বন্ধু বাংলাদেশ, ভারত যাকে কোনো দিন শত্রু মনে করেনি, ভারত যাকে মনে করেছে পরম বন্ধু, ভাই, বন্ধু বৎসল বলে চিরকাল মনে করে এসেছে। যদিও ডক্টর ইউনূসের এই জামানাতে ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশে লাগাতার চলেছে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শিবির তাণ্ডব করেছেন, ভারত বিরোধী স্লোগান চলেছে। ডক্টর ইউনূসও কিন্তু ভারত বিরোধী বার্তা দিয়েছেন বারে বারে। কিন্তু সেই বাংলাদেশকে বাঁচাতে, সেই বঙ্গবন্ধুর বাংলাদেশকে বাঁচাতে ভারতকে পাশে চাইছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ তো বুঝে গেছে আইএসআই কিভাবে ঘিরে ধরছে দেশটাকে, কিভাবে বাংলাদেশের মেরুদণ্ডটাকে শেষ করে দিতে চাইছে, সেই পরিকল্পনা, সেই প্ল্যান বুঝে গেছে। আর তাই তো পরম বন্ধু ভারতকে বাংলাদেশ বলছে, বাঁচাও বন্ধু, পারলে বাংলাদেশের মধ্যে ঢুকে সামরিক অভিযান করো, সামরিক অভিযান, যে অভিযানে আইএসআইয়ের চর, আইএসআইয়ের এজেন্টরা পালাতে বাধ্য হবে। বাংলাদেশ এই মুহূর্তে এক বিপর্যয় পরিস্থিতির মধ্যে, এক অস্থিরতার মধ্যে। যে অস্থিরতা যত ফেব্রুয়ারি মাসের নির্বাচনে গিয়ে আসছে তত বাড়ছে। দেশের জনগণের সিংহভাগ অংশ অপেক্ষা করছে কবে ফিরবেন শেখ হাসিনা, কবে আবার সংঘবদ্ধ হবে আওয়ামী লীগ। ঠিক সেই সময়ই ইউনূস সরকারের কোনো নজর নেই, নিশ্চুপ, নীরব। অতীতেও তিনি কোনো বিষয়ে রিয়্যাক্ট করেননি। সংখ্যালঘুদের ওপর যখন আক্রমণ হয়েছিল তখনও মুখ খোলেননি ডক্টর ইউনূস। আর আজকেও যখন সেনারা বিপদে, তাদের বিরুদ্ধে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তার কোনো মন্তব্য নেই। দেশের মধ্যে ঢুকে আইএসআই যে দেশটাকে চালাচ্ছে সেটা কি ডক্টর ইউনূস বোঝেন না, না জানেন না? নাকি সব জেনেও তিনি তার ফ্রান্সের জায়গাটা পাকা করে এসেছেন, যেখানে তিনি ইতালি সফরে গিয়ে জমি দেখে এসেছেন, যেখানে তিনি বাংলাদেশ ছেড়ে পাকাপাকি ফ্রান্সে থাকবেন? আরে তিনি তো বাঁচবেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো যারা চোখে স্বপ্ন নিয়ে রয়েছে তারা কিভাবে বাঁচবে? তাদের কথা কি একবার ভেবেছেন ডক্টর ইউনূস? না, ভাবেননি। আর তাই তো এবার পরম বন্ধু ভারতের সাহায্য চাইল বাংলাদেশ। ভারতবর্ষ নিশ্চয়ই সাহায্য করবে, তার স্ট্র্যাটেজির বিষয় রয়েছে, কূটনৈতিক স্তরে ভাবতে হবে। সামরিক অভিযান বললেই সামরিক অভিযান নয়, ফলে মুহূর্ত বুঝে, পরিস্থিতি বুঝে নিশ্চয়ই বাংলাদেশের হাতটা শক্ত করে ধরবে ভারত। আমরা তো ভাই ভাই দেশ, নিশ্চয়ই পাশে আছি, পাশে থাকব, পাশে ছিলাম। এই বার্তা তো ভারতবর্ষ বারবার দিয়েছে। সোনার বাংলা তার আগের ছন্দে ফিরুক, বাংলাদেশ তার পুরনো জমি ফিরে পাক, এ কথা তো আমরা আগেই বারবার বলেছি। ভাবুন একবার, একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তার ওপরও প্রভাব চলছে। লজ্জা হয় বাংলাদেশের জন্য, লজ্জা হয়। বাংলাদেশের প্রত্যেক পরিস্থিতির উপর আমাদের নজর আছে, আপনাদেরও নজর আছে। প্রত্যেক মুহূর্তের আপডেট সেই 5ই আগস্ট থেকে আমরা দিয়ে চলেছি আপনাদের কাছে, আগামীতেও দেব। তবে আজকে পর্যন্তই। বাংলাদেশের আরও অন্যান্য আপডেট আপনাদের সামনে থাকবে, এবং অবশ্যই পরম বন্ধু ভারত কতটা সাহায্যের জন্য, কতটা এই বিপদে পড়া, বিপর্যয় পরিস্থিতিতে পড়া বাংলাদেশের কাছে সাহায্য পৌঁছে দিল, সেটার জন্য আপনাদেরকে দেখতে হবে আমাদের এই প্ল্যাটফর্ম। প্রত্যেক মুহূর্তে আপনাদেরকে লেটেস্ট আপডেট আমরা পৌঁছে দেব বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে। তবে আপাতত ধন্যবাদ।